পশ্চিমবঙ্গে কবে হবে বিধানসভা নির্বাচন? এসআইআর এর জেরে কি পিছিয়ে যাবে ভোট? সেক্ষেত্রে কতদিনের মধ্যে পশ্চিমবঙ্গে নতুন সরকার তৈরি করতেই হবে? কবে বেরোবে এসআইআর এর চূড়ান্ত তালিকা? এসআইআর সামলে কি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করাতে পারবে নির্বাচন কমিশন? পশ্চিমবঙ্গে সবার মুখে এখন একটাই প্রশ্ন, একটাই কথা, চায়ের ঠেক, বাজার, দোকান, ঘাট সব জায়গায়, যে কবে হতে চলেছে বিধানসভা নির্বাচন। কারণ 9ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের শুনানির পর একটা বিষয় অত্যন্ত পরিষ্কার, যে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা যা 14ই ফেব্রুয়ারি বেরোনোর কথা ছিল, তা কোনোভাবেই 14ই ফেব্রুয়ারি বার করতে পারবে না নির্বাচন কমিশন। কারণ স্ক্রুটিনির জন্য আরও সময়সীমা 7 দিন ন্যূনতম বাড়ানো হয়েছে, আরও হয়তো বাড়তে পারে। পাশাপাশি নতুন অফিসারদের প্রশিক্ষণও দিতে হবে, সময়ও লাগবে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, পশ্চিমবঙ্গে এসআইআর শেষ করতে আরও অনেকটা সময় লাগবে নির্বাচন কমিশনের। কিন্তু কতটা সময়? এইভাবে কতটা সময় নিতে পারবে নির্বাচন কমিশন? কারণ এমন একটা সময়ে তারা এসআইআর শুরু করেছে যখন বাংলায় ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে, এক কথায় কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এবার সংবিধানেও তো কিছু নিয়ম কানুন আছে, ভোট করানোর কিছু নিয়ম রয়েছে। নিয়মটা কি? এই নিয়ম অনুযায়ী আগের বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন বিধানসভাকে শপথ নেওয়াতে হয়। অর্থাৎ তার আগে ভোট করিয়ে নতুন বিধায়ককে নির্বাচিত করে ফেলতে হয়। এখন এই বিধানসভার মেয়াদ বলতে আমরা ঠিক কি বুঝি? এক্ষেত্রে যেদিনকে ভোট হয়ে গেল, তারপরে কাউন্টিং হলো, তারপরে মুখ্যমন্ত্রী শপথ নিয়ে নিতে পারেন আগে, তা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু যেদিনকে প্রোটেম স্পিকার তৈরি হয়, বিধানসভার গেজেটে নোটিফিকেশান হয়, প্রোটেম স্পিকার বিধায়কদের শপথ নেওয়াতে শুরু করেন, ওই দিন থেকেই বিধানসভা শুরুর দিন হিসেবে গণ্য করা হয়। তার ঠিক 5 বছর পরে ওই দিনকেই বিধানসভার শেষ দিন হিসেবে মনে করা হয়। এখন 2021 সালে বিধানসভা ভোটের ফল বেরিয়েছিল 2রা মে। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন 5ই মে, বিধানসভার প্রোটেম স্পিকার শপথ নিয়েছিলেন 8ই মে, আর 8ই মেই তিনি বিধায়কদের শপথ দিয়েছিলেন। নিয়মের কথা বলি, তাহলে নিয়ম অনুযায়ী এই 2026 সালের 7ই মে এই বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। অর্থাৎ 7ই মের মধ্যে নতুন বিধানসভার বিধায়কদের শপথ গ্রহণ করতে হবে এবং পশ্চিমবঙ্গের নতুন সরকার তৈরি করতে হবে, এটাই রীতি। এখন 2021 সালের যদি আমরা ফিরে দেখি, ভোট ঘোষণা হয়েছিল 26শে ফেব্রুয়ারি। প্রচণ্ড কোভিড চলছিল সেই সময়, কোভিড পিরিয়ড। কারণ আপনারা জানেন 2020 সালের মার্চ মাসের 23 তারিখে কোভিড ধরা পড়ার পর লকডাউন দেশে ঘোষণা হওয়ার পরে 2021 সালে যে ভোট 26শে ফেব্রুয়ারি ছিল, সেই ভোট হয়েছিল 8টি দফায় গোটা পশ্চিমবঙ্গে। প্রথম দফার ভোট ছিল 27শে মার্চ, দ্বিতীয় দফার 1 এপ্রিল, তৃতীয় দফায় 6 এপ্রিল, চতুর্থ দফায় 10ই এপ্রিল, পঞ্চম দফায় 17ই এপ্রিল, ষষ্ঠ দফায় 22শে এপ্রিল এবং সপ্তম দফায় 26 এবং অষ্টম দফায় 29শে এপ্রিল। অর্থাৎ 2 দিন 3 দিনের ব্যবধানে মোট 8টি দফায় ভোট করেছিল। গোটা এপ্রিল মাস ধরে ভোট হয়েছিল পশ্চিমবাংলায়। আর মে মাসের 2 তারিখে হয়েছিল ফল প্রকাশ। ভোটের নিয়ম অনুযায়ী, ভোটের আইন অনুযায়ী, যেদিন থেকে ইলেকশন নোটিফিকেশন হয়, অর্থাৎ নির্বাচনকে ঘোষণা করা হয়, তার ন্যূনতম দিন 28 দিনের মধ্যে ভোট করাতে হবে। এই সংখ্যা 28 থেকে 45 দিন। আপনি 28 দিন পরে ভোট করতে পারেন, 45 দিনের আগে করতে পারেন। অর্থাৎ 28 দিন সময় দিতে হয় আর 45 দিন সর্বোচ্চ সময় দিতে হয়। ভোটের রীতি হলো একজন প্রার্থীকে তার প্রচারের জন্য কম করে হলো 3 সপ্তাহ সময় দিতে হবে। সেই কারণেই এই 28 দিনের কনসেপ্ট। এবার 2021-এর উদাহরণ যদি আমি দিই, তাহলে ভোট ঘোষণা হলো 26শে ফেব্রুয়ারি, আর প্রথম দফায় ভোটের নোটিফিকেশন হলো জারি হলো 2রা মার্চ। আর প্রথম দফার ভোট হয়েছিল
27শে মার্চ, অর্থাৎ ভোট ঘোষণার সঙ্গে ভোট হওয়া দিনের 28 দিনের কিন্তু গ্যাপ ছিল। এখন এই 2026-এ দাঁড়িয়ে এই এসআইআরের চক্করে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ভোট ঘোষণা অন্তত ফেব্রুয়ারি মাসে তো হচ্ছেই না, নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। মার্চের প্রথম উইকেও হবে কিনা সন্দেহ আছে, হয়তো হতেও হতে পারে, কিন্তু সম্ভাবনা কম। এখন দ্বিতীয় সপ্তাহ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে 7ই মের মধ্যে সরকার গঠন করতে গেলে 8 দফায় ভোট করানো কোনোভাবেই পসিবল নয়, সম্ভব নয়। সেক্ষেত্রে ভোট করাতে হবে 2 বা 3 দফায়। ঘটনা হলো, রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, তিনি ইতিমধ্যেই দিল্লির নির্বাচন কমিশনের কাছে 1 দফায় ভোট করানোর কথা বলেছেন। সময়ে যদি সরকার তৈরি করতে হয় সেক্ষেত্রে 1 দফায় না হলেও 2 বা 3 দফার মধ্যে ভোট কিন্তু করতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে রীতি বা ছিল, একটা ট্র্যাডিশন ছিল 6 দফায় ভোট, 7 দফায় ভোট, 8 দফায় ভোট, এবারে কিন্তু কোনোভাবেই 8 দফায় ভোট করানো সম্ভব নয় যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট করাতে হয়। এখন তাতে কার লাভ কার ক্ষতি এটা রাজনীতিকরা বলতে পারবেন, এবং নিশ্চিতভাবেই তারা সেই অঙ্ক শুরু করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, 9 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে কি হলো? কেন তৃণমূল বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগেই সিলমোহর দিল দেশের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বেঞ্চ? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই প্রশ্ন তুলে আসছিলেন যে মাইক্রো অবজারভার নিয়ে। নির্বাচন কমিশন যে মাইক্রো অবজারভার নিয়োগ করেছিল, এসআইআরের এই তদারকিতে ভিন রাজ্য থেকে যে 8,000-8,500 মতো মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছিল, ভিন রাজ্য থেকে নিয়ে আসা হয়েছিল। আমরা যদি একবার ফিরে দেখি, জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় লেখেন, ভারতের নির্বাচনী ইতিহাসে এই প্রথম নির্বাচন কমিশন 8,100 জন মাইক্রো অবজারভার নিয়োগ করেছে বাংলায়। কোনো রকম প্রশিক্ষণ ছাড়া একতরফাভাবে এই মাইক্রো অবজারভারদের দিয়ে নিয়োগ করা হচ্ছে। এবং আমি যদি আইনি দিক দেখি তাহলে জনপ্রতিনিধিত্ব আইনে এই মাইক্রো অবজারভারদের কোনো জায়গা নেই, সংস্থান নেই। অন্যান্য রাজ্যে কিন্তু এটা করা হয়নি। এইভাবে পর্যবেক্ষকদের দিয়ে সমান্তরাল ক্যাডার তৈরি করতে পারে না নির্বাচন কমিশন। অন্য কোনো রাজ্যে এসআইআর চলাকালীন আমি তো বললাম যে মাইক্রো অবজারভার নিয়োগ হয়নি। শোনা যাচ্ছে কিছু মাইক্রো অবজারভার বেআইনিভাবে এই নির্বাচন কমিশনের পোর্টাল নিয়ন্ত্রণ করছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা তথ্যে গরমিল করার চেষ্টা করছেন, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য পেছন থেকে কলকাঠি নাড়া হচ্ছে। অসহায়ভাবে দেখা ছাড়া এবং ইআরওদের কাছে আর কোনো উপায় নেই। অর্থাৎ এই মাইক্রো অবজারভাররা মাথার উপর বসে ছড়ি ঘোরাচ্ছেন, যদিও আইনগত দিক থেকে তাদের কোনো অধিকার নেই এই কাজটা করার। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছিলেন, এই অভিযোগ তুলেছিলেন। 9 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিল এসআইআরের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে মাইক্রো অবজারভারদের কোথাও কোনো ভূমিকা নেই। চূড়ান্ত সিদ্ধান্ত যারা ইআরও তারা নেবেন, অর্থাৎ রাজ্যের আধিকারিকরাই নেবেন। মাইক্রো অবজারভার তাকে সাহায্য করবেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না। পাশাপাশি রাজ্য যে 8,500 তালিকা সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবীর হাতে দিয়েছে, সেই তালিকা থেকে অফিসারদের এসআইআরের কাজে ঢোকানোর নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। তারা মাইক্রো অবজারভার হতে পারেন, তারা ইআরও হতে পারেন। কোর্ট এটাও স্পষ্ট করে দিয়েছে যে এসআইআর প্রক্রিয়া চলবেই, থামবে না, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর হচ্ছে না সে নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এখন রাজনীতি তো অপটিক্সের খেলা, এবং রাজনীতি হচ্ছে এমন একটা জায়গা যেখানে পারসেপশন বড় কাজ করে। তো প্রথম দফায় এই পারসেপশনের খেলায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই এগিয়ে গেলেন, এবং সুপ্রিম কোর্ট তার তোলা অভিযোগগুলোকে
যেভাবে মান্যতা দিল তাতে ভোটের আগেই কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ জায়গায় চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের রেজাল্ট কী হবে বলা যাবে না, বলতে পারবো না, বলা সম্ভব নয়। কিন্তু নির্দিষ্ট সময়ে ভোট না করাতে পারলে নির্বাচন কমিশনের মুখ যে পুড়বে তা নিয়ে সন্দেহ নেই। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া করতে গিয়ে অত্যন্ত অগোছালোভাবে নির্বাচন কমিশন গোটা রাজ্যের বিরাগভাজন হয়েছে এবং নির্বাচন কমিশনের সমালোচনা করছে প্রায় সব বিরোধী রাজনৈতিক দলগুলো। সুপ্রিম কোর্টে বাম, কংগ্রেস সমস্ত পক্ষের আইনজীবীরা এক সুরে গলা চড়িয়েছেন। সুতরাং আগামী দিনে সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন নির্বাচন করাতে গেলে, নির্দিষ্ট সময়ের মধ্যে করাতে গেলে, এসআইআর প্রক্রিয়া মেনে করাতে গেলে কবের মধ্যে করতে পারবে তা কিন্তু এখনও পরিষ্কার নয়। কারণ 1,40,00,000 মানুষকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তাদের অনেকের ক্ষেত্রে শুনানি হয়েছে ঠিকই, কিন্তু তথ্য আপলোড সবার ক্ষেত্রে হয়েছে কিনা এখনও জানা যাচ্ছে না। সুতরাং যাই হোক না কেন, পশ্চিমবঙ্গে একটা বিষয় পরিষ্কার যে 8 দফায় ভোট হচ্ছে না, 5 দফায়ও ভোট হচ্ছে না। ভোট কিন্তু এই 2 বা 3 দফায় হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি প্রবল। আর এসআইআর প্রক্রিয়ায় কতজনের নাম বাদ যাবে, তারপর আবার কোর্টে বল গড়াবে কিনা সে নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে।